দার্জিলিংয়ে এসে হোটেলের রুমের জানলা খুললেই যদি এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি ধাপে ধাপে বাড়ি দেখা যায় তাহলে তো মন ফুরফুরে হয়ে যাবেই যাবে। এবং সেই সঙ্গে যদি আপনার হোটেলটি দার্জিলিং ম্যালের কাছে হয় তাহলে তো সোনাই সোহাগা। আমরা দার্জিলিংয়ে গিয়ে কিন্তু এরকমই একটি হোটেল কিংবা এয়ারবিএনবিতে ছিলাম যেখানে নিজেরা রান্না করে খেতে পেরেছিলাম। তার মানে কি বাজেট এবং স্বাস্থ্য আপনার দুটোই আপনার কন্ট্রোলে থাকছে। তাহলে চলুন বন্ধুরা, এরকম দার্জিলিংয়ে সস্তা কিন্তু খুব ভালো একটা হোটেল কিংবা এয়ারবিএনবির সন্ধান নিয়ে আমার এই ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করতে চলেছি। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম। 2024 অক্টোবর মাসে আমরা আমাদের ফ্যামিলির 11 জন মিলে গিয়েছিলাম ননদের বাড়ি বাগডোগরা এবং সেখান থেকে আমরা গিয়েছিলাম মিরিক ও দার্জিলিংয়ে গিয়ে আমরা যেটা ছিলাম যে হোটেল কিংবা এয়ারবিএনবি কিংবা হলিডে হোম যাই বলুন না কেন, তার নাম হচ্ছে ব্লেসিং হোমস্টে। আমি এই ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাবো যে এই ব্লেসিং হোমস্টেতে দার্জিলিং ম্যাল থেকে কত দূর। কারণ দার্জিলিংয়ে বেড়াতে গেলেই আমাদের প্রথম কিন্তু আকর্ষণ বিন্দু থাকে দার্জিলিং ম্যাল, এবং সেই দার্জিলিং ম্যাল থেকে আমাদের হোটেলটা ঠিক কত দূর সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যারা একবার দার্জিলিংয়ে গিয়েছেন তারা অতি অবশ্যই জায়গাটা চিনতে পারছেন, তবে যারা জাননি তাদের জন্য বলে রাখি এই জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ের প্রাণবিন্দু দার্জিলিং ম্যাল। মানে এই ম্যালকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত দার্জিলিংটা জমজমাট হয়ে থাকে এবং লোকজন সবাই চেষ্টা করে যে এই দার্জিলিং ম্যালের কাছাকাছি হোটেল নেওয়া। আমাদের গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে আমাদের হোটেলটি দার্জিলিং ম্যাল থেকে 750 মিটার হাঁটা পথে। এবার এই হাঁটা পথটা কেমন উঁচু নিচু চড়াই উতরাই আছে কিনা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। দার্জিলিং ম্যাল থেকে আপনাকে হোপ গ্ল্যান্ডরিজের দিকটায় চলে যেতে হবে। আমি যেদিনকে এই ভিডিওটা রেকর্ড করছিলাম সেদিন বাচ্চাদের একটা কিডস ম্যারাথন ছিল, সেগুলো আমার মিরিক দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখলে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন। এবং আমি এই হোপ গ্ল্যান্ডরিজের সামনের দিক দিয়ে সামনে আগিয়ে চলেছি। রাস্তাটা কিন্তু মোটেও উঁচু নিচু নয়, মানে খুব উঁচু নিচু একদমই নয়, আপনি মোটামুটি একই ঢাল বরাবর যাবেন। এবং আগে যেতে যেতে সামনে পড়বে কেভেন্টার্সে এই এসে গিয়েছে কেভেন্টার্সের কাছে এসে এখানে রাস্তাটা দুটো ভাগে হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে একটা ওপরের দিক দিয়ে। আমরা মোটামুটি আমাদের একই ঢাল বরাবর আমরা যাচ্ছি সামনের দিকে আগে, এবং সামনের দিকে আগে কিন্তু পড়ছে একটা মূর্তি। ইনি হলেন মদন তাওয়াংয়ের এক মূর্তি রয়েছে, এই মূর্তিটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক। মদন তাওয়াং দেখুন, ওই দিকটা হচ্ছে দার্জিলিং ম্যাল, ওই দিকটা থেকে আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে চলেছি। এবং এই বরাবর যখন রাস্তায় যাচ্ছি আমাদের ডান হাতে পড়ছে কিন্তু ক্লক টাওয়ারটা একটা বড় ল্যান্ডমার্ক। এবং এই সাইডটা দেখুন আমার বাঁ হাতে রয়েছে চাই চুন বলে একটা রেস্টুরেন্ট, এটাও একটা বড় ল্যান্ডমার্ক। আমরা এবার আরেকটু এগিয়ে যাব। আমি এই পুরো রাস্তাটার ভিডিও করছি এই কারণে আপনাদের দেখানোর জন্য যে যেহেতু দার্জিলিং অনেক সময় আমাদের বয়স্ক লোকদের নিয়ে যেতে হয়, কারণ অনেকের ইচ্ছে থাকে, মনের ইচ্ছে থাকে যে দার্জিলিংটা আমাদের একটা ইমোশনাল একটা ব্যাপার, অনেকে যেতে চান। এবং যেহেতু বয়স্ক মানুষ কিংবা বাচ্চাদের নিয়ে এতটা ঢাল ওঠানামা করার আমাদের অভ্যাস থাকে না, তাই আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটাই দেখাচ্ছি যে আমাদের হোটেলটা কিন্তু এরকম এতটা ঢাল নয়, মানে আপনি ইজিলি চলাফেরা করতে পারবেন, যাতায়াত করতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এইভাবে আগে যেতে যেতে সামনে পড়ছে হচ্ছে হিমালয়ান টিবেট মিউজিয়াম বলে একটা মিউজিয়াম। এগুলো একটা ল্যান্ডমার্ক। এবং আপনাকে আরও বলি, এটা হচ্ছে বেথানি স্কুল, যে এরকম রাস্তায় কিন্তু আমাদের গাড়িটা পুরো একদম হোটেলের সামনে পর্যন্ত এসে যাচ্ছে, মানে আপনি লাগেজ নিয়ে আপনাকে বেশি টানা হাঁচড়া করতে হবে না। হোটেল প্রিন্সেসের ঠিক অপোজিট দিকে রয়েছে এই আমাদের ব্লেসিং হোমস্টে। 3:30 बज गए हैं, 3:30 বাজে এই গাড়ি এসছে। আর এই আমাদের ব্লেসিং হোমস্টে মেন রোড থেকে 30 খানা মতো সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। নিচে আসলে ঠিক এরকম দৃশ্যটা দেখতে পাবেন। এটা হচ্ছে ব্লেসিং হোমস্টে। মূলত এখানে বাচ্চাদের একটা নার্সারি স্কুল চালানো হয়, তাই এখানে দেওয়ালগুলো তো বেশ সুন্দর সুন্দর আঁকাঝোঁকা করা আছে। আমি যদি এই হোটেলটা পছন্দ করার পিছনে এই একটাও বড় কারণ ছিল, যেহেতু আমার বাবুরা এই সমস্ত ছবি দেখে মন টন ভুলে যাবে, বেশ ভালো লাগবে সেই কারণেও। আর আমি 30 খানা মতো সিঁড়ি নেমে কিন্তু এই অবস্থায় রয়েছি। পাহাড়ি এলাকায় এসে যদি ভাবেন যে সিঁড়ি একদম পাইতে হবে না তাহলে সরি। এরপর আমি সিঁড়ি বেয়ে উঠছি, এরকম প্রায়
এরকমভাবে 20টা সিঁড়ি বেয়ে আপনি উঠে যাবেন ফার্স্ট ফ্লোরে। এখানে ওঠার আগে এখানটা যে একটা জায়গায় নিচু করা আছে তাই লেখা আছে ওয়াচ ইওর হেড, আপনার মাথাকে নিচু করে উঠতে হবে। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি, এটা কোনো পেড প্রমোশন নয়। আমার সঙ্গে যা যা অভিজ্ঞতা হয়েছে আমি চাইছি আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা যারা দেখবে তারা যাতে একটা স্পষ্ট ধারণা পেয়ে যায়। এবং এখানে দেখুন এই ফার্স্ট ফ্লোরে দুটো কিন্তু রুম আছে। এখানে যারা ছোটো ছোটো ফ্যামিলি আসবে তারাও কিন্তু এখানে থাকতে পারবে এয়ারবিএনবি স্টাইলে, মানে আপনাকে গ্যাস দিয়ে দেবে ওরা। গ্যাসের দাম কিন্তু রুম ভাড়ার সঙ্গেই ধরা থাকে। দুটো রুম রয়েছে এই ফার্স্ট ফ্লোরে। এরপরে আপনাকে আরও প্রায় ওই 10টা মতো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 না 14খানা মতো এরকম পেরিয়ে উঠে গেলাম আমাদের রুম, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ফ্রি ওয়াইফাই রয়েছে এবং আমরা এই কদিন থাকবো দার্জিলিংয়ের এই রুমে, যার অনেস্ট রিভিউ আপনাদেরকে আমি দিতে চলছি। আমাদের রুমে পৌঁছে গেছি, এখন বাজে 3:30। দুটো খোলায়, সব দুটো বাইরে খোলায়। এই একটা রুম, আচ্ছা এই একটা রুম, এই রুম আমরা এই রুমে থাকবো, এই রুমটা আমরা থাকবো, আমি আর আরো সব সেটা থাকবো, অন্য কাউকে দেখতে পারে কি বলছি। এটা বিশাল রুম তো, বিশাল রুম মানে এই ভিতরে রুমটা না দেখি আগে। আমরা এটা থাকবো, আমরা এটাই ভিউটা দেখো, রুমের বাইরে ভিউ। এই খাটটা আমাদের, রুমে ঢুকেই সবাই খুশি। এই বিছানাটা আমি তো কবজা করে নিলাম আগে, যে যা বলে বলুক কি আগে। সকালবেলা এখান থেকে বসে বসে সূর্যোদয় হয়তো, আর যদি ঝকমকে থাকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাবে। বলো মোট বিছানা ছিল 4খানা। মা যে বিছানাটায় শুয়ে আছে এরকম বিছানায় ছিল মোট 3টে, যেখানে 3জন করে অনায়াসে শুতে পারবে। এছাড়া একটা ব্যালকনি মতো রুম ছিল, মানে আলাদা একটা ছোট্ট ঘর মতো ছিল যেখানে 2জন অনায়াসে থাকতে পারবে। আমরা যেহেতু বাচ্চা নিয়েও 11জন ছিলাম, সেরকম ব্যবস্থা আমাদের ভিডিও না পরে দেখছি কি ভিডিও পুরোপুরিভাবে করা নেই। আর এই হচ্ছে কিচেনের অবস্থা, যেখানে আমার চাল ডাল আমার ননদ সব পাঠিয়ে দিয়েছিল এবং সমস্ত আসবাবপত্র, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মানে রুটি বেলুনি চাটি সব ছিল। আমরা যেগুলো কী করলাম, যেগুলো সহায়তা কিন্তু আমরা রান্নাবান্না করে নিজেরাই রান্নাবান্না করলাম। ওই সামান্য রান্নাবান্না, বেশি হাইফাই রান্না করতে যাইনি কারণ তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে। সেগুলো করে আমরা নিজেদের মতো খাওয়া দাওয়া করলাম। একদিন কিন্তু আমরা মাংস রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল। গ্যাসের দাম ধরা আছে, আমি যেটা বারবার বলছি গ্যাসের দাম কিন্তু ধরা আছে। এবং আপনাদেরকে বলি এই পুরো ফ্লোরটা মানে দুটো বড় বড় ঘর, একটা কিচেন রুম, 2টো বাথরুম আর একটা ছোট্ট মতো ঘর ছিল। এই সব মিলিয়ে পুরো হোটেলটার এক দিনের ভাড়া পড়েছে 6,000 টাকা। 6,000 টাকা করে নিয়েছে। মানে আমরা দেখলাম আমাদের 3টে রুম নিলে সেই 2,000 টাকা করে দিতে হতো, আলাদা আলাদা রুম হতো। তার থেকে বরঞ্চ এটাই ভালো হয়েছে, ফ্যামিলি সবাই একসঙ্গে থাকতে পেরেছি, সেই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো আমাদের। এখন সন্ধ্যা 7টা বাজে, ও জানলাতে এবিসিডি লিখছে, এদিকে আরুষ ঘুমাচ্ছে। আমরা তো রুমে এসে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, একটু অল্প করে খেয়েছি আর কি, যাতে রাত্রেবেলা ফের খেতে পারি। আর বাকিরা সবাই এখন গিয়েছে দার্জিলিং মেলে গিয়েছে, আমি যাইনি। আরুষ ঘুমাচ্ছে, সেই লিখছে, ও শুধু বারবার জিজ্ঞেস করছে। আর জানলার ওপার থেকে কিন্তু পুরো সেই যে হয় না পাহাড়ে যে আলোগুলো, বাড়িগুলো আলো, সেগুলো দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় আসে না তো, ওগুলো আমি দেখেছি ক্যামেরায় আসে না, দেখাচ্ছে। কিছু বলো। আর এই সাইড দিয়ে এই বাড়িঘরগুলো, যে পাহাড়ে যে বাড়ির ঘরগুলো আলো দেখা যায় না, দেখা যাচ্ছিল। মুহূর্তে মেঘ পাল্টাচ্ছে, আকাশে এই অবস্থা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রুমটা এই জন্য নেওয়া, ভিউ রুম, যাতে আমি ঘরে যখন বসে থাকবো যাতে এই সবাই বসে বসে দেখে দার্জিলিংটাকে ঘুরতে পারি। এবার আমি আমার রিভিউটা দিতে চলেছি। মানে ভিডিওটাই ধরে এতক্ষণ ধরে ধরুন আপনাদেরকে যা দেখালাম, খুব ভালো লেগেছে যে এটা ম্যালের কাছাকাছি, যেটা আমরা সবাই চাই। রুম থেকে মোটামুটি ভিউটাও ভালো পাওয়া যায়, অসুবিধা নেই। এবং যে রাস্তাটায় দার্জিলিং ম্যালে আমরা যাব, রাস্তাটা একদম উঁচু নিচু নয়, তার উপর আবার রান্নার সুযোগও রয়েছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এগুলো সমস্ত কিছু, কিন্তু তবুও
যে সমস্ত দিক নেগেটিভ রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আমার মনে হয়েছে যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু নেগেটিভ, সেগুলো আপনারাও বিবেচনা করবেন। সেটা হচ্ছে প্রথমত এখানে কিন্তু কোনো কেয়ারটেকার সবসময় থাকেন না, আমি যেটা দেখলাম। একে হ্যাঁ, ফোন করাতেই ওনারা কিন্তু লোকজনের ব্যবস্থা করে দেন, কারণ আমার একবার গিজার চালু হচ্ছিল না, তার জন্য লোক এসে গিয়েছিলো। আবার একবার গ্যাস ফুরিয়ে গিয়েছিলো, তার জন্য একবার লোক এসেছিলো। কিন্তু আমাকে ফোন করতে হবে, তার কিছুক্ষণ ওয়েট করতে হবে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে, তারপরে ব্যবস্থাটা হয়ে যাচ্ছে। এরপরে আরও একটা যে জিনিসটা হচ্ছে সেটা হলো, আমার যেটা মনে হলো, একবার না কারেন্ট চলে গিয়েছিলো, অন্ধকার হয়ে গিয়েছিলো, খুব অন্ধকার হয়ে গিয়েছিলো। সেই সময় না লোডশেডিং হয়ে গিয়েছিলো। ওরা বললো যে 2টো আলো জ্বলার কথা, কিন্তু সেই দিন কিন্তু আলো জ্বলেনি, বেশ অন্ধকারের মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম। জাস্ট এই কটা ব্যাপার আমার নেগেটিভ লেগেছে, নইলে কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে আমার খারাপ লাগেনি, কারণ আমাদের যা বাজেট সেই অনুযায়ী এই রুমটা ঠিকঠাকই আছে। দেখাচ্ছি এই চাবি পড়ানো আছে, বলছে যে ইনভার্টার লাইট জ্বলার কথা, কিন্তু লোডশেডিং হলেও মানে পুরোপুরি অন্ধকার তো হওয়ার কথা নয়। আমি এই চাবি পরিয়ে রেখেছি। কোনো ইনভার্টার লাইট জ্বলার কথা বললো, উনি বলছিলেন, ভদ্রলোক বলছিলেন যে ইনভার্টার লাইট জ্বলার কথা, কিন্তু জ্বলছে না। তো এরকম অন্ধকার তো থাকা যায় না। মোমবাতি এনেছি, এরকম হয় না। মোমবাতি এনেছি, উনি বলছেন আধ ঘন্টা বেশি কারেন্ট থাকবে, মানে লোডশেডিং হবে না। ঠিক আছে, দেখি কি হয়। এই ছিল আমাদের ব্লেসিং হোমস্টেতে থাকার আমার অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো মন্দ মিশিয়ে আমাদের যেমন অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো চলুন, বাই, টাটা।